হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইঞ্জিনিয়ার্স কেয়ার হোম। ইঞ্জিনিয়ার্স কেয়ার হোমের পক্ষ থেকে আমি আছি ইঞ্জিনিয়ার নাজমুস সাকিব। তো আজকের এপিসোডে আমরা আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমরা জানি ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় থার্মোডাইনামিক প্রসেস। এবং এই বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে থার্মোডাইনামিক প্রসেস থেকে সবসময় একটি ম্যাথ থাকার প্রবাবিলিটি 90%। চলো আসলে জেনে নিই যে থার্মোডাইনামিক প্রসেস বলতে আসলে কি বুঝি। শুরুতে আসলাম যে থার্মোডাইনামিক্স যেখানে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট অবধি একটা ইনিশিয়াল স্টেটকে ধরলাম 1 এবং ফাইনাল স্টেটকে ধরলাম হচ্ছে 2। আমরা জানি যে গ্যাসের যে ইন্টারনাল প্রপার্টিস গুলো আছে তার মধ্যে মেজর যে প্রপার্টিস রয়েছে সেটা হচ্ছে প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার। এই ধর্মের যদি পরিবর্তনের মাধ্যমে কোনো একটি কার্যনির্বাহক বস্তু একটি সাম্যাবস্থা থেকে অন্য একটি সাম্যাবস্থা অর্থাৎ একটি ইনিশিয়াল স্টেট থেকে যদি একটি ফাইনাল স্টেট পর্যন্ত সে একটি পথ অবলম্বন করে, তাহলে সেটাকে আমরা বলবো একটি থার্মোডাইনামিক প্রসেস। আসুন জেনে নেওয়া যাক থার্মোডাইনামিক প্রসেস গুলো মূলত সবগুলোকে দুটি গোত্রে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে নন ফ্লো প্রসেস, আর অন্যটিকে বলা হচ্ছে কি ফ্লো প্রসেস। ওকে, আচ্ছা। এরপর আমরা জানবো যে প্রত্যাগমন অনুসারে আবার এই প্রসেস হচ্ছে দু ধরনের। একটাকে বলতেছি আমরা হচ্ছে রিভার্সিবল প্রসেস, একটাকে কি বললাম রিভার্সিবল প্রসেস, যে প্রসেসটি মূলত একটি সাম্যাবস্থা থেকে অন্য একটি সাম্যাবস্থা আবার পূর্বের অবস্থায় যদি ফেরত আনা যায়, অর্থাৎ প্রেসার, ভলিউম এবং টেম্পারেচারের পরিবর্তন যতটুকু হয়েছে আমরা যদি তাপমাত্রা সরিয়ে নিই আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, এমনটা যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে রিভার্সিবল প্রসেস। আরেকটি হচ্ছে কি ইরিভার্সিবল প্রসেস। মানে অপ্রত্যাগামী, তার মানে আর এটাকে কি করা সম্ভব নয়, ফেরত আনা সম্ভব নয়। আসি, আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে যে নন ফ্লো রিভার্সিবল প্রসেস গুলো নিয়ে। নন ফ্লো রিভার্সিবল প্রসেস গুলো আসলে কোনগুলোকে বলতেছিলাম? আমরা জানি যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস দা একটি নন ফ্লো রিভার্সিবল প্রসেস। কি বললাম? কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, যার একটি অপর নাম আছে, সেটাকে বলতেছি আমরা আইসোকোরিক প্রসেস। সেই প্রসেসটির অপর নাম হচ্ছে কি আইসোকোরিক প্রসেস। দুই, কনস্ট্যান্ট, আমি একটু শর্ট করে লিখি, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, যাকে আমরা বলবো হচ্ছে অপর নাম হচ্ছে আইসোবারিক প্রসেস। এটা কি আইসোবারিক প্রসেস। তিন, আমরা জেনে নিব যে তাহলে কি হবে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। এটাকে বলতেছি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, অথবা তার একটি বিকল্প নাম হচ্ছে কি আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, 4 নম্বরে যদি বলি সেটাকে বলতেছি হচ্ছে রিভার্সিবল এডিয়াবেটিক প্রসেস, যাকে আমরা বলতেছি হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস। অপর নাম কি আইসেন্ট্রপিক প্রসেস। 5 নম্বরে সেটাকে আমরা বলবো হচ্ছে কি পলিট্রপিক প্রসেস। এছাড়াও আমাদের কিছু ইরিভার্সিবল প্রসেস রয়েছে, যেমন থার্মাল এক্সপানশন প্রসেস, তারপর হচ্ছে থ্রোটল প্রসেস। ওই প্রসেস গুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করবো না। আজকের যে আলোচনা আমাদের হবে সেটা মূলত এই যে 5টি আমাদের নন ফ্লো রিভার্সিবল প্রসেস রয়েছে সেই 5টির উপর আলোচনা করব। যার আলোচনা প্রসেসের পিভিটিএস ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করব, কোন প্রসেসটি কোন ফর্মুলাকে অনুসরণ করে চলে, এবং সেখান থেকে কিভাবে ওয়ার্ক ডান ক্যালকুলেশন করা যায়, সেখান থেকে কিভাবে হিট ক্যালকুলেশন করা যায়, সেখান থেকে কিভাবে আমাদের এনার্জির পরিবর্তন ক্যালকুলেশন করা যায়। তো আসো শুরু করা যাক। শুরুতেই আমরা যে প্রসেসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে
আইসোকোরিক প্রসেস। ওকে, এই আইসোকোরিক প্রসেসটি মূলত আমাদের নবম দশম শ্রেণীতে আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম যে গ্যালুসেক ল। গ্যালুসেক ল যদি মনে না থাকে একটু স্মরণ করিয়ে দিই যে গ্যালুসেক ল আসলে কি মেনশন করেছিল। গ্যালুসেক ল বলেছিল যে কোনো গ্যাসের যদি কি হয় ভলিউম কনস্ট্যান্ট অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে, ভলিউম কনস্ট্যান্ট অবস্থায় থাকে, তাহলে প্রেসার তার তাপমাত্রার সমানুপাতিক হারে পরিবর্তিত হবে। তাপমাত্রার কি হবে, সমানুপাতিক হবে। আচ্ছা, যদি এখান থেকে আমি এখন লিখি পি সমান নিশ্চয়ই একটা কনস্ট্যান্ট আর কি টি, তাহলে এখান থেকে আমি পিভিটি এর যে ইকুয়েশন পাবো সেটা হচ্ছে P1 T1 বাই কি P2 T2, আমি যতগুলোই লিখে রাখেন ইকুয়াল কি হবে, কনস্ট্যান্ট। এই ছিল মূলত এই কনস্ট্যান্ট ভলিউম প্রসেস বা আইসোকোরিক প্রসেসের জন্য পিভিটি এর রিলেশন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই পিভি এবং টিএস ডায়াগ্রাম, তারপর দেখব ওর ওয়ার্ক ক্যালকুলেশন কিভাবে করে, ইন্টারনাল এনার্জির পরিবর্তন কিভাবে হয়, এবং কি হয় হিট ক্যালকুলেশন কিভাবে হয়, এনথালপি ক্যালকুলেশন কিভাবে হয়। তো আসো দেখা যাক। আমরা শুরুতেই এই ডায়াগ্রামে লিখেছি পিভি। পিভিতে আসলে যেটা বোঝানো হয়েছে, পি তে কি প্রেসার, ভি তে কি ভলিউম। এখন প্রেসার এবং ভলিউম ডায়াগ্রামটাকে আমরা যদি জানি যে দেখেছি যে যেহেতু এটা একটি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, আমরা শুরুতেই জেনে নিব ভলিউম তাহলে কোনো দিকে যাওয়ার কি কোনো সুযোগ আছে, সুযোগ নাই। তার মানে ভলিউম কি একেবারেই স্থির। অর্থাৎ আমি যদি এখানটাকে মার্কিং করি তাহলে V1 এবং V2 যতগুলোই লিখি রাখার এখানে কি হবে, সমান হয়ে যাবে। আর প্রেসার কি হবে, ইনক্রিজ হবে। তাহলে প্রেসার যদি ইনক্রিজ হয় তাহলে এই ইনিশিয়াল পয়েন্ট আমি যদি এটাকে 1 এটাকে কি ধরি 2 ধরি, তাহলে এই জায়গায় যে প্রেসারটা পাবো সেটা হবে P1, এবং ফাইনাল স্টেজে গিয়ে আমি যে প্রেসারটা পাবো সেটি হচ্ছে কি P2। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে পিভি ডায়াগ্রাম। সেক্ষেত্রে ভলিউম এদিক ওদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু ভলিউম কি কনস্ট্যান্ট। আর প্রেসার কি হবে, ইনক্রিজ হবে। আমরা দেখেছি এই ইকুয়েশনে দেখেছি পি সমানুপাতিক টি, তাহলে পি প্রেসার যদি ইনক্রিজ হয় আলটিমেটলি কি হবে, আমাদের টেম্পারেচারও ইনক্রিজ হবে। দেখো এখন একটা বিষয় আমাদের জানি, আমরা জ্যামিতি থেকে জানি যে কোনো যদি রাশি অন্য রাশির সাথে সমানুপাতিক হয় তাহলে তারা 1 ডিগ্রি কার্ভে এভাবে উন্নীত হয়। যদি এটাকে 1 নম্বর পয়েন্ট ধরি, এটাকে যদি 2 নম্বর পয়েন্ট ধরি, দেখো 1 ডিগ্রি কার্ভে উন্নতি হয়েছে। এখন সেক্ষেত্রে দেখবো এইখানটায় কি হয়েছে T1 আর এই জায়গায় T2। আচ্ছা, আমাদের এখানে বলেছিলাম টি এবং এস ডায়াগ্রাম। এস বলতে আসলে বোঝানো হচ্ছে এন্ট্রপি, যা তাপমাত্রা বাড়ার সাথে সাথে তার কি হয়, বিহেভিয়ার চেঞ্জ হয়। তাপমাত্রা বাড়লে এন্ট্রপিও বেড়ে যায়, তাপমাত্রা কমলে এন্ট্রপিও কমে যায়। আচ্ছা, সেই অনুপাতে যদি আমরা আসি, এখানে যদি আসি তাহলে এটার নাম কি হচ্ছে H1, এটা কি হচ্ছে S2। এই ছিল মূলত কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের জন্য পিভি এবং টিএস ডায়াগ্রাম। এখন আমরা যাব ওয়ার্ক ডান ক্যালকুলেশন কিভাবে করতে হয়। আসি, শুরুতে যদি যাই যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ওয়ার্ক, আমরা জানি গ্যাসের ওয়ার্ক ডান নির্ণয়ের জন্য একটি নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটাকে আমরা বলবো হচ্ছে PdV। আসলে ডিভি বলতে বোঝানো হয় যে ভলিউমের পরিবর্তনটুকু। আচ্ছা, সেই হিসেবে যদি লিখি তাহলে এখানে যেটা হবে PV2 মাইনাস V1। বাট যেহেতু এটি একটি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তার মানে কি V1 এবং V2 এর ভ্যালু সমান। ধরে নিচ্ছি এটার ভ্যালু 2, তার মানে কি V2 2, এখানে যদি 2 বিয়োগ করে দেই আলটিমেটলি আসবে কি 0। এই জন্য কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের টোটাল ওয়ার্ক ডান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এরপরে আমরা ক্যালকুলেশন করব মূলত ডেল ই। তাহলে ডেল ই সমান আমাদের একটা কনস্ট্যান্ট ফর্মুলা আমরা জানি এমসিভি কে T2 মাইনাস T1, যেটা আমরা এর আগের অধ্যায়ে পড়ে এসেছিলাম যে একটা ইন্টারনাল এনার্জির পরিবর্তন অথবা অন্তর্নিহিত শক্তির পরিবর্তন হচ্ছে কি এমসিভি T2 মাইনাস T1। এখন আসি, এই এমটা তো আমরা বুঝি, এম হচ্ছে কি গ্যাসের ভর, আর এই সিভি হচ্ছে কি স্থির আয়তনে, এটাকে বলা হচ্ছে কি
স্থির আয়তনে আপেক্ষিক তাপ। স্থির আয়তনে কি আপেক্ষিক তাপ। যেহেতু এখানে আয়তন স্থির, তার মানে এটারও ভ্যালু আমাদের পাওয়া সম্ভব। আসি আমরা T2 মাইনাস T1। দেখো এখানে কিন্তু টেম্পারেচার পরিবর্তন হয়েছে, T2 থেকে T1 বাদ দেওয়া যেতেই পারে, তার মানে এই ইকুয়েশনটা ভ্যালিড আছে। ওকে ফাইন। এরপরে আমরা যেটা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে কি টোটাল হিট। টোটাল হিটকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, এবং এই এইচ এখন কি হয়, আমরা জানি কোনো একটি প্রসেসের মধ্যে টোটাল হিট যেটা হবে সেটা হচ্ছে যে পরিমাণ হিট আমি দিব তার কিছু পরিমাণ কি করবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করবে, আর বাকি অংশ কাজে পরিণত হবে। সেই হিসেবে এর ইকুয়েশনটা যেটা হয় সেটা হচ্ছে ডেল ই প্লাস কি ডব্লিউ। এখন একটু লক্ষণীয় হচ্ছে, যেহেতু কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ওয়ার্ক ডান কি হয়েছে জিরো, তার মানে এই ওয়ার্ক ডান যেহেতু জিরো, তাহলে হিট হবে মূলত এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যা তাই কিন্তু আমাদের হিটের ইকুয়েশন, তাই না? আচ্ছা একটু খেয়াল করবে। এরপরে আরেকটি টার্ম আমাদের নির্ণয় করতে হয়, সেটা হচ্ছে কি ডেল এইচ, যাকে আমরা বলি হচ্ছে এনথালপির পরিবর্তন। এই এনথালপির পরিবর্তন, এনথালপি বলতে আমরা জানি সরবরাহকৃত মোট তাপকে আমরা কি বলি এনথালপি বলি। সেক্ষেত্রে এনথালপির ইকুয়েশন হচ্ছে কি mCp T2 মাইনাস কি T1, যা সবকিছু ভ্যালিড, যার কারণে এর একটা ভ্যালু আমরা পেয়ে যাব। এই ছিল মূলত কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের আলোচনা। শুরুতে আমরা কি করব, প্রত্যেকটি প্রসেসের এভাবে কোন প্রসেসটি কোন সূত্রকে অনুসরণ করে চলে এবং তার পিভিটি এর সম্পর্ক কি, তারপর আমরা জানবো যে তার পিভি এবং টিএস ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করতে হয়, তারপর প্রত্যেকটি ওয়ার্ক ডান কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ডেল ই কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এইচ মানে টোটাল হিট কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এবং এনথালপির পরিবর্তন কিভাবে ক্যালকুলেশন করতে হয়, যার মধ্যে মূলত অন্তর্নিহিত শক্তির পরিবর্তন বা ডেল ইর সূত্র একটাই কনস্ট্যান্ট সবসময় এমসিপি টি2 মাইনাস টি1, আরেকটি হচ্ছে এমসিপি টি2 মাইনাস টি1। তাহলে এনথালপি এবং আমাদের যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, এই সূত্রের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন যেটাতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটি প্রসেসের জন্য ওয়ার্ক ডান কিন্তু আলাদা আলাদা হবে। আমরা একটু পরে অন্য কোনো প্রসেস আলোচনা করলেই দেখবো যে ওয়ার্ক ডানটা একটু ভিন্ন হয়ে গেছে, যার কারণে কি হবে ডেল ই প্লাস ডব্লিউ এর জায়গায় সবসময় ভিন্নতা আসবে এবং হিট ক্যালকুলেশনেও কিন্তু একটু ভিন্নতা আসবে। সেটাই আমাদের লক্ষণীয়। আসি আমরা পরবর্তী প্রসেসটি আলোচনা করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। constant pressure process, যাকে আমরা বলি হচ্ছে কি আইসোবারিক প্রসেস। এটাকে কি বলি আইসোবারিক প্রসেস। তো শুরুতেই জেনে নেওয়া যাক কনস্ট্যান্ট প্রেসার প্রসেস মূলত চার্লস লকে অনুসরণ করে চলে। তো আমরা দেখবো কেমিস্ট্রিতে যখন আমরা পড়েছিলাম যে এরকম চার্লস ল যা মেনশন করেছিল সেটা বলেছিল যে কোন গ্যাসের যদি চাপ স্থির থাকে কি হয়, চাপ যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার ভলিউম টেম্পারেচারের সমানুপাতিক হবে। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে ভলিউম কনস্ট্যান্ট ছিল, প্রেসার টেম্পারেচারের সমানুপাতিক ছিল। এখন আমরা খেয়াল করেছি যে প্রেসার যদি কনস্ট্যান্ট হয় ভলিউম কি হয় টেম্পারেচারের সমানুপাতিক। তো সেই হিসেবেই এখানেও আমরা ইকুয়েশন পেয়ে যাবো, পিভিটি এর ইকুয়েশন এরকম v1 t1, এখানে কি হবে v2, নিচে হবে t2 ইকুয়াল কনস্ট্যান্ট। যতগুলাই লিখে রাখেন এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটাই মূলত আমাদের কনস্ট্যান্ট প্রেসার প্রসেস বা আইসোবারিক প্রসেসের জন্য পিভিটি এর রিলেশন। এখন আমরা শুরু করব যে এর পিভিটি ডায়াগ্রামটা কেমন হবে। আমরা আসি প্রত্যেকটির জন্য যেহেতু এই একই প্রসিডিউর, ওই কয়েকটি ডেটাই কিন্তু আমাদের বের করতে হবে এবং ম্যাথ ক্যালকুলেশন করার সময় এই সম্পর্কগুলো দিয়ে কিন্তু ম্যাথ করতে হবে, না হলে আমাদের প্রসেস গুলোর ম্যাথ ভুল করে ফেলবো। তাই আসো জেনে নেই যে এর পিভিটিএস ডায়াগ্রাম, যেহেতু আমরা দেখেছিলাম পি এবং ভি টি এস, তাহলে প্রেসার ভলিউম এবং টেম্পারেচার এন্ট্রপির যে ডায়াগ্রাম দেখে
একটু আগে দেখেছিলাম ভলিউম কনস্ট্যান্ট হলে ওইদিকে এদিকে যাওয়ার সুযোগ নেই, সোজা উপরে প্রেসার বৃদ্ধি পাওয়ার কারণে উপরে চলে গেছিল। এখন যেটা হয়েছে প্রেসারটাই কনস্ট্যান্ট, তাহলে নিশ্চয়ই এটাকে আর উপরে নিচে যাওয়ার সুযোগ নাই। তাহলে কে যাচ্ছে, জাস্ট ভলিউমের কিন্তু এবার পরিবর্তন হচ্ছে। তার মানে এই জায়গায় যদি V1 হয় এই জায়গায় কি হবে V2। আর এই জায়গাটায় দেখো যতগুলাই লিখি না কেন P1 P2 যাই লিখি তা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। এই ছিল আমাদের হচ্ছে আইসোবারিক প্রসেসের পিভি ডায়াগ্রাম। এর করেসপন্ডিং যদি আমি টিএস আঁকাই, আমরা একটু আগে জেনেছি যে দুটি রাশি যদি এরকম সমানুপাতিক হয় তাহলে সবসময় সেটা কি হয়, এক ডিগ্রি কার্ভে উপরের দিকে যায়। কারণ যদি এ বেড়ে যায় তাহলে এও মূলত কি হবে, বেড়ে যাবে। দেখো এখানে যদি 1 হয়, এখানে যদি 2 হয়, তাহলে এখানে কি হচ্ছে S1 থেকে S2, আর এখানে কি হচ্ছে T1 থেকে T2। ওকে, তাহলে ভলিউমও দেখো V1 থেকে V2, যার কারণে এখানে T1 থেকে T2 কিন্তু পরিবর্তনটা আমরা পেয়েছি। আসবো এটার আবার কি করবো, আমরা ক্যালকুলেশন করব হচ্ছে W। এবারে দেখো P কি হয়, ডিভি। ডিভি বলতে আমরা বুঝি V2 মাইনাস V1। এবার কিন্তু আমার V2 এর ভ্যালু এবং V1 এর ভ্যালু আছে, যার কারণে এখানে কিন্তু আমি একটা কাজ পাবো। আবার যদি এটাকে তাপীয় এককে না হয়ে আমি যান্ত্রিক এককে দেখাতে চাই, তখন আমরা জানি এইভাবে P V2 মাইনাস V1, নিচে একটি জে আসে। আর এই জে কে আমরা জানি কি যান্ত্রিক তুল্যাঙ্ক বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট, যার কনস্ট্যান্ট ভ্যালু আমরা দেখে নিয়েছিলাম 427 অথবা 4.2 অথবা 4200। আমাদের আরো বেশি ক্লিয়ার হওয়ার জন্য আমরা যে তৃতীয় অধ্যায়ের শুরুতেই দেখবেন যে সিজিএস এর কেএস এর পিএস এর বেশ কিছু ভ্যালু দেওয়া আছে, আমরা একটু ওখান থেকে খেয়াল করে নিব। আসি তাহলে এর সাথে আরো একটু যদি অ্যাড করাই, যে আমরা গ্যাসের আদর্শ সমীকরণ থেকে পাই এন আর টি, এবং এন কে ভাঙলে আমরা পাই এম বাই এম, যার এম হচ্ছে গ্যাসের ভর আর এম হচ্ছে কি আণবিক ভর, সাথে থাকলো কি আর টি। তাহলে আমাদের এখানে যেহেতু গ্যাস কোনোটাই উল্লেখ নাই, তাহলে আমি এই আণবিক ভরের মান যদি 1 হয় তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে কি এম আর টি। এই আলটিমেট ইকুয়েশনটা আমরা যদি এখানে বসাই দিই, তাহলে মূলত কাজের ইকুয়েশনটা দাঁড়াবে এরকম যে এম আর T2 মাইনাস T1। আর যদি আমি যান্ত্রিক এককে দেখাই তাহলে তো জে দ্বারা ভাগ করব। তাহলে এটি ছিল মূলত কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের জন্য ওয়ার্ক ডান। এরপরে আমরা যেটা দেখব, আমাদের কাজ কি ডেল ই নির্ণয় করা। আর ডেল ইর তো কমন সূত্র কি এম সিভি T2 মাইনাস T1। এটাও আমাদের যেহেতু ভ্যালিড, এই ইকুয়েশনটাও ভ্যালিড, তাহলে আমরা হিট যেটা ক্যালকুলেশন করব, হিট ক্যালকুলেশনে কি হবে ডেল ই প্লাস ডব্লিউ। আমরা দেখেছিলাম কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের জন্য যেহেতু ভলিউমের কোনো পরিবর্তন হয়নি, তারপরে কোনো কাজ পাওয়া যায়নি, ডব্লিউ কিন্তু 0 ছিল। বাট প্রেসার প্রসেসের জন্য আমরা যদি বলি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, তখন কিন্তু আমার ওয়ার্ক ডানেরও একটা ইকুয়েশন আছে, ডেল ইরও কোনো ইকুয়েশন আছে। দুইটি ইকুয়েশন সলভ করার পর দুটাকে সমষ্টি যদি করি তাহলে আমি টোটাল হিট ক্যালকুলেশন করতে পারবো। আসি যদি আমি ডেল এইচ এর কথা চিন্তা করি, এনথালপির পরিবর্তন, তখন কিন্তু আমরা লিখবো এম সিপি T2 মাইনাস T1। এখানে যেহেতু T1 এবং T2 দুটি উপস্থিত রয়েছে, তাহলে এখান থেকে পার্থক্যটা পেয়ে যাব। আর সিপি আমরা জানি যে এটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, সিবি ছিল হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, আর সিপি হচ্ছে কি স্থির চাপে আপেক্ষিক তাপ। এগুলো নির্দিষ্ট ভ্যালু আছে, যেমন এটাকে বলা হয় 1.005, এটা হচ্ছে 0.724, সিবি হচ্ছে কি 0.724। এখানে সিজিএস এবং এফটিএস ভ্যালু আছে, আমরা একটু বইতে ম্যাথ করার সময় ভ্যালুগুলো একটু খেয়াল করে নিব। আসি, এই ছিল আমাদের হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস বা আইসোবারিক প্রসেস। এর পরবর্তী যে প্রসেসটি নিয়ে আলোচনা করব সেটি আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওই ক্যালকুলেশনে ওয়ার্ক ডান ক্যালকুলেশনটা একটু ভিন্নভাবে করতে হয় এবং সেটি পূর্ণ, এবং এটিতে ম্যাথ আসার প্রবাবিলিটি খুব বেশি। আমরা দেখি নাম হচ্ছে কি আইসোথার্মাল বা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। যে প্রসেসটিকে আমরা 3 নম্বরে বলেছিলাম সেটা একটু নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আসে তৃতীয় যে প্রসেসটার কথা বলেছিলাম আমরা, সেটা হচ্ছে কি
কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, টেম্পারেচার অথবা এটাকে আরেকটি নাম বলেছিলাম আমরা, সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আসো এই আইসোথার্মাল প্রসেসটি আমরা যদি শুরুতেই বলি, এই প্রসেসটি মূলত কেমিস্ট্রির সেই বয়েলস ল কে মেনটেন করে। কাকে মেনটেন করে চলে? বয়েলস ল কে মেনটেন করে চলে। এবং এটা যেহেতু অনুসরণ করে চলে, তাহলে বয়েলস ল যা বলে সেটা হচ্ছে কোনো গ্যাসের এবার কি হবে, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়, প্রেসার ভলিউমের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমরা দেখেছি সমানুপাতিক হলে সরাসরি পি সমানুপাতিক ভি হতো, যেহেতু ব্যস্তানুপাতিক তার মানে কি হবে 1/v। ব্যাপারটা একটু লক্ষণীয়। এবং আমরা খেয়াল করব যে বয়েলস ল বলেছিল যে কোনো গ্যাসের যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয়, তাহলে তার প্রেসার ভলিউমের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। সেক্ষেত্রে এটা যদি ইকুয়েশন সলভ করি, পি সমান কি হবে, সি ইন্টু 1/v, এবং পিভি সমান তাহলে কনস্ট্যান্ট, এবং পিভি সমান তাহলে লিখতে পারবো আমরা পি1 ভি1 যতগুলাই লিখি রাখেন, পি2 ভি2 ইকুয়াল কি কনস্ট্যান্ট। এই ছিল আমাদের কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস অথবা আইসোথার্মাল প্রসেসের জন্য পিভিটি এর রিলেশন। এখন আমরা আসবো এর সাথে আমাদের করেসপন্ডিং কি আঁকাতে হবে, পিভি এবং টিএস ডায়াগ্রাম। প্রত্যেকটি প্রসেসের জন্য আমরা কিন্তু একটা পিভি এবং টিএস ডায়াগ্রাম অঙ্কন করব, পিভিটি এর রিলেশন বিল্ড আপ করব, এরপর ডেল ই এর কাজ করব, তারপর ডব্লিউ ওয়ার্ক ডান এর কাজ করব, দেন হিট ক্যালকুলেশন করব, আর কি এনথালপির মান পাবো। আচ্ছা, এখন একটু আসি যে আমরা এত এই জায়গাটা একটু খেয়াল করব যে পি ভি এর কি ব্যস্তানুপাতিক। আমরা জ্যামিতিক ভাবে পাই যে যদি সমানুপাতিক হয় তাহলে মূলত দেখেছি এই বরাবর 1 ডিগ্রি কার্ভ হয়, মানে একটা বাড়লে আরেকটা বাড়ে। এখন আমরা দেখব যেহেতু ব্যস্তানুপাতিক দ্বারা বোঝানো হয় যে যদি প্রেসার বাড়ে ভলিউম কমে যাবে, আবার ভলিউম যদি বাড়ে প্রেসার কমে যাবে। সেক্ষেত্রে যেটা হবে 1 ডিগ্রি উল্টা দিকে কার্ভ যদি করি, তাহলে দেখবে যে আমাদের ব্যস্তানুপাতিকের কাজটি হবে। কারণ হচ্ছে একটি বাড়লে দেখো এইটা যদি একটু ছোট হয়, দেখো এইখান থেকে অনেক দূরে যেতে হচ্ছে, তারপরে এটা একটু বড় হয়ে যাচ্ছে। আবার এইখান থেকে যদি এইটুকু ছোট করি, তাহলে এটা কি হচ্ছে, অনেক দূর নিচে নামতে হচ্ছে না? আচ্ছা, সেক্ষেত্রে আমার পিভি ডায়াগ্রামে যদি আমি এটাকে একটা ইনিশিয়াল পয়েন্ট, এটা যদি ফাইনাল পয়েন্ট বিবেচনা করি, তাহলে এর নাম যদি হয় পি1, এটা হবে কি পি2, এটা হচ্ছে ভি1, এটা কি তাহলে ভি2। আমরা একটু আগে অনেক দুটি প্রসেস দেখেছি, তাহলে পিভি ডায়াগ্রাম সম্পর্কে আমার একটা আইডিয়া হয়েছে। দেখো এখন ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট, একটা ছোট হলে একটা বড় হয়, একটা ছোট হলে একটা বড় হয়, তারপরে ব্যস্তানুপাতিক থাকলে উল্টো 1 ডিগ্রি কার্ভ হবে। আচ্ছা, এরপরে আসবো যেহেতু টিএস ডায়াগ্রাম আঁকাবো আমরা, এতক্ষণ ধরে দেখেছিলাম যে ভলিউম কনস্ট্যান্ট হলে সোজা ভলিউম বরাবর প্রেসারের একটা লাইন হয়েছে, প্রেসার কনস্ট্যান্ট হলে সোজা এদিকে লাইন হয়েছে। এখন আবার এই প্রসেসটির নাম কি? এই প্রসেসটির নাম হচ্ছে কি আইসোথার্মাল প্রসেস। তাহলে এটা অ্যাজ ইউজুয়ালি কি হবে, টেম্পারেচার কনস্ট্যান্ট হলে তাহলে এদিকেই তো যাওয়ার কথা, স্বাভাবিকই এদিকে যাবে। আচ্ছা, তাই হবে। তাহলে এই জায়গাটা টি1 টি2 যতগুলাই লিখে রাখা সেটা কনস্ট্যান্ট হবে, এবং এটাকে যদি 1 নম্বর পয়েন্ট, এটাকে যদি 2 নম্বর পয়েন্ট ধরি, তাহলে এর করেসপন্ডিং কি হচ্ছে S1, এখানে কি থাকতেছে S2। আসো আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে, আমরা বলেছি ওয়ার্ক ডান ক্যালকুলেশনে একটু ভিন্নতা আছে, সেই ভিন্নতাটাকে একটু খেয়াল করব। সেটা হচ্ছে আমাকে এখানে একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করতে হবে, কারণ আমি জানি টোটাল ওয়ার্ক ডান পেতে হলে আমাদের কি করতে হবে, ইনিশিয়াল স্টেজ অর্থাৎ ভি1 থেকে ভি2 অবধি আমাদের যেতে পারলে 1 থেকে 2 পর্যন্ত যে পরিমাণ কাজ সেটাকে আমরা টোটাল ওয়ার্ক ডান। কিন্তু শুরুতেই এখানে কি করব, একটা ডিভি পরিমাণ ক্ষুদ্র একটি ফালি বিবেচনা করব। এই ক্ষুদ্র ফালির ওয়ার্ক ডান তাহলে কি হবে, ডি ডব্লিউ। আমরা ডব্লিউ যে ইকুয়েশন সেই হিসেবে লিখবো ডি ডব্লিউ ইকুয়াল, আমরা জানি এটাকে লেখা যায় হচ্ছে পি ডি ভি। আচ্ছা, এখন যেটা কাজ, আমরা একটু বয়েলস লতে আবারও যাব, সেখানে দেখব যে পিভি ইকুয়াল কি পেয়েছিলাম আমরা, কনস্ট্যান্ট।
তাহলে পিভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে পিভি ইকুয়াল যেটা লেখা যায় P1V1। এখানে যদি শুধু পি রাখতাম তাহলে যেটা হতো P1V1 বাই কি ভি। আসলে এই ইকুয়েশনটা থেকেই আমরা এখানে মেইন ইকুয়েশনে বসাবো। সেক্ষেত্রে পি এর জায়গায় আমরা কি লিখতে পারবো, দেখতেছিলাম P1V1 বাই ভি, আর সাথে কি আছে ডি ভি। আচ্ছা, আমরা জানি যে কোনো একটি ফালি বিবেচনা করে কোনো একটি ক্ষেত্রের যদি ওয়ার্ক ডান বের করি, পরে টোটাল ওয়ার্ক ডান বের করার জন্য আমাদের কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। সেই ইন্টিগ্রেশন মেথডে আমরা কি করলাম, ডিডব্লিউ কে নিয়ে নিলাম। এখন আমার প্রসেস 1 থেকে কি হচ্ছে 2 এ যাচ্ছে। এখানে যেটা হচ্ছে, যেহেতু P1V1 আমাদের কনস্ট্যান্ট জিনিস, আমরা বাইরে দিয়ে দিলাম। এইখানে কি হচ্ছে, ভলিউম বেড়ে V1 থেকে V2 হয়েছে, যাই আমরা কি করব V1 থেকে V2, এবং এখানে দেখব যে ডিভি বাই কি থাকতেছে ভি। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এবং আমরা আরেকটা ইকুয়েশন নিয়ে একটু আলোচনা করব। যখন আমরা ইন্টিগ্রেশন করেছিলাম দেখেছিলাম এরকম dx বাই x হলে তার যে ফর্মুলা হয়, যদি মনে না থাকে একটু খেয়াল করি, ফর্মুলা হচ্ছে ln x। যদি কারো ইন্টিগ্রেশন মনে না থাকে সে একটু সাইড নোট দিয়ে দিবে, যে ইন্টিগ্রেশনে dx বাই x হলে সেটাকে ln x লেখা যায়। সেই সুবাদে এখানে আমাদের ইন্টিগ্রেশনে যেটা আছে dv বাই v, তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা ln v। তাহলে আমরা তাই লিখবো, P1V1 আমার থাকলো। আচ্ছা, তারপর এটাকে যেহেতু লিখতে পারবো কি ln v, আর লিমিট ছিল আমার V1 থেকে V2। সেই সুবাদে আমি আরেকটু লিখি P1V1। তাহলে এখানে কি হবে ln, যেহেতু ln এর ক্ষেত্রে বিয়োগ থাকলে কি হয় ভাগ হয়ে যায়, তাহলে এটাকে আমরা একবারেই লিখে ফেললাম ln V2 বাই V1। এই ছিল মূলত আমাদের ওয়ার্ক ডানের ইকুয়েশন। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই ওয়ার্ক ডানের ইকুয়েশন থেকে আরেকটু বাড়াতে পারি আমরা। যেমন এখানে আমরা জানি লন এর সাথে যদি লনটা হচ্ছে ইমেজের লগ, এর সাথে যদি আমি লগ 10 বেজে দিতে চাই তাহলে কি করতে হবে 2.3 লগ। এই সম্পর্কগুলো একটু জেনে নিতে হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 2.3 যদি আমি সামনে নেই, একটু সাজায় নিলাম P1V1। এখানে যেটা হবে সেটা হচ্ছে লন, লন না হয়ে এখন কি হবে লগ V2 বাই V1। এই ইকুয়েশন থেকে আরো একটু সহজ করে লেখা যেতে পারে। যেমন W সমান যেটা হচ্ছে এখন PV সমান আবার আমরা জানি কি MRT। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারতাম হচ্ছে MRT1, সরি এখানে হচ্ছে লিখতে পারতাম হচ্ছে 2.3 MRT1, কারণ আমরা জানি পিভি সমান লেখা যায় হচ্ছে MRT, আর এখানে P1V1 ছিল, তারপরে আমরা সেখানে MRT1 লিখতে পারবো। সাথে কি হবে log V2 বাই V1। এখন এখানে যদি আমার অঙ্কের সাথে দেখা যাচ্ছে, আমি দেখেছি যে P1V1 সমান P2V2 হয়। এখান থেকে আমি যদি V2 বাই V1 রাখি, যেখানে P1 বাই P2 এবং সম্পর্ক কিন্তু তৈরি করা যায়। সেই সুবাদে এখানে যদি আমি V2 বাই V1 এর পরিবর্তে কিন্তু আমি এটাও লিখতে পারবো P1 বাই P2। এটা আমার অঙ্কের সাথে ডেটার সাথে আমি এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক। এই হলো আমাদের হচ্ছে আইসোথার্মাল প্রসেসের ওয়ার্ক ডান। মেইন ইকুয়েশন হচ্ছে P1V1 ln V2 বাই V1। এরপরে আমরা যেটা করেছি লন এর যে ইকুয়েশন 2.3 লগ লেখা যায় সেটা লিখেছি। তারপর P1V1 সমান আবার লেখা যায় MRT, তাহলে আমরা সেটা লিখেছি MRT, এবং V2V1 এর জায়গায় আমরা P1P2 লেখা যায়, সেটা এই সম্পর্ক থেকে কিন্তু আমরা পেয়ে যাই। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এর ডেল ই টা কেমন হয়, এর টোটাল এইচ তাহলে কি হবে, এর তাহলে এনথালপির পরিবর্তন কি হবে। আসো জেনে নেওয়া যায়। শুরুতে যদি আমি লিখি কি ডেল ই, ডেল ই সমান আমরা জানি এমসিভি কি হয় T2 মাইনাস T1 হয়। এখন একটা বিষয় খেয়াল করবে, যেহেতু এখানে T1 T2 যেহেতু সমান, তাহলে কোনো পরিবর্তন কিন্তু হয়নি। তাহলে এই পরিবর্তন যেহেতু হয়নি, এটার মান 0, তাহলে ওভারঅল ডেল এর মান কি হয়ে যাচ্ছে 0। খেয়াল করতে হবে
কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে কিন্তু ওয়ার্ক ডান 0 হয়েছিল, আর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে যে কি হয়েছিল, ডেল ই 0 হয়ে গেছে। তাহলে আমাদের টোটাল এই হিট ক্যালকুলেশনে যেটা আসবে, ডেল ই প্লাস কি আসবে, ডব্লিউ, যার ডেল ই এবারে কি হবে 0, তাহলে ডব্লিউ আর এইচ কি হবে সমান। তাহলে আমরা লিখতে পারি এটা P1 V1 লন V2 বাই V1। এটা তো আমাদের মেইন ইকুয়েশন। তাছাড়া যে অন্যান্য ইকুয়েশন গুলো আমরা ড্রাইভ করলাম সেগুলো লেখা যেতে পারে। আসবো ডেল এইচ। ডেল এইচ মানে কি, আমরা জানি এনথালপির পরিবর্তন। এই এনথালপির পরিবর্তন সমান আমরা জানি এমসিপি T2 মাইনাস T1। এখানেও খেয়াল করবে T2 মাইনাস T1 এর কোনো ভ্যালু যেহেতু 0, তাহলে ডেল এইচ এর মান হবে 0। এই যে এভাবে যদি আমরা সবগুলো ক্যালকুলেশন ইজিলি মুভ করতে পারি, তাহলেই দেখবে যে থার্মোডাইনামিক প্রসেস গুলো কিন্তু সবগুলো খুব সহজভাবে আমরা বোধগম্য হবে। আসলে ভিডিও যেহেতু দীর্ঘায়িত হচ্ছে, আমি চেয়েছিলাম সবগুলো প্রসেস একসাথে শেখানোর, কিন্তু এত দীর্ঘায়িত ভিডিও আসলে সবার জন্য বিরক্তিকর। তাই আমরা চাচ্ছি যে আজকের পর্যন্ত এই পর্যন্তই, আইসোথার্মাল প্রসেস পর্যন্ত আমরা শিখে গেলাম। আগামী এপিসোডে আমরা রিভার্সিবল এডিয়াব্যাটিক প্রসেস এর ওয়ার্ক ডান ক্যালকুলেশন, পিভিটিএস ডায়াগ্রাম এবং পলিট্রপিক প্রসেসের যে ওয়ার্ক ডান ক্যালকুলেশন, পিভিটিএস ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলে একটু লাইক, শেয়ার, কমেন্টস করে সাথে থাকবে। ধন্যবাদ সকলকে।